ইউনাইটেড হাসপাতালে আগুনে মারা যাওয়া 5 জনের মধ্যে 3 জন করোনা পজিটিভ। ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন। সকল সরকারি বেসরকারি হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা দেওয়ার নির্দেশ, না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। 30 মের পর আর ছুটি বাড়ছে না, সীমিত আকারে চলবে গণপরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না এখন। করোনাকালীন বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে সামাজিক সুরক্ষা, বরাদ্দ বাড়ছে 1000 কোটি টাকা, পর্যাপ্ত নয় বলছেন বিশেষজ্ঞরা। মহামারীতে পদ্মা সেতুর কাজের গতি কমেছে 50%, সড়ক ও রেলওয়ে স্ল্যাব বসানোই এখন বড় চ্যালেঞ্জ। ইন্ডিয়া চীন উত্তেজনা তুঙ্গে, কমান্ডারদের নিয়ে ভারতীয় সেনা প্রধানের জরুরি বৈঠক, মধ্যস্থতা করতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। এবার ভার্চুয়াল আড্ডা অবসর রহস্য খোলাসা করলেন মাশরাফি, জানালেন ক্রিকেটারদের আন্দোলন নিয়ে আক্ষেপের কথা। স্বাগত নিউজ 24 সকাল 9টা বিরতিহীন সংবাদের সঙ্গে আছি আমি আকাশ হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনায় 5 রোগী মারা গেছেন। বুধবার রাত 9:30টার দিকে হাসপাতালের নিচে আলাদা করোনা আইসোলেশন ইউনিটে আগুন লাগে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের 3টি ইউনিট 15 থেকে 20 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সেই আগুনে প্রাণ হারান আইসোলেশন ইউনিটে থাকা 5 রোগী। নিহতরা করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছিলেন। ফায়ার সার্ভিস মহাপরিচালক জানান, আইসোলেশন ইউনিটে থাকা 5 জনের সবাই মারা গেছেন, যাদের 4 জন পুরুষ 1 জন নারী। তবে কি কারণে আগুন লেগেছে তা জানাতে পারেননি তিনি। পরে গুলশান জোনের ডিসি ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, মারা যাওয়া 5 জনের 3 জনের করোনা পজিটিভ এবং বাকি 2 জনের করোনা নেগেটিভ ছিল। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। এদিকে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হাসপাতালের মূল ভবনের বাইরে আইসোলেশন ইউনিটে আগুন লাগে। ওই সময় আবহাওয়া খারাপ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দুর্ভাগ্যজনকভাবে মৃত ওই 5 জনকে নিরাপদে বাইরে বের করা আনা সম্ভব হয়নি। আমরা 10:04 মাথায় আমাদের লোকজন এসে এখানে পৌঁছেছে এবং প্রায় 20-25 মিনিটের মধ্যে আগুনটা কন্ট্রোলে নিয়ে আসে এবং আগুনটা নিভাতে আরও 10-15 মিনিট সময় লাগে। আমরা 5 জন পেয়েছি, 1 জন মহিলা এবং 4 জন পুরুষ। এটা সবাই সোফার আমি জানতে পেরেছি যে এরা করোনা রোগী হিসাবে ডিটেক্টেড না, মানে কনফার্ম করোনা রোগী না, এদেরকে আলাদা করে রেখেছিল আর কি আইসোলেশন ইউনিট হিসাবে। 5 জন থাকা অবস্থায় আনুমানিক 9:48 এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং পরবর্তীতে আমরা শুনতে পেয়ে দ্রুত আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলি এবং ফায়ার সার্ভিস ইউনিট আসা পর্যন্ত এখানে যে ধরনের যে অ্যাপারেটাস ছিল বা যাই ছিল তা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়, কিন্তু দুঃখজনক কথা হচ্ছে যে এখানে আগুন নেভানো যায়নি। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে এখানে আগুন নেভায় এবং এই ফাঁকে যে 5 জন রোগী এখানে ছিলেন, এই 5 জন রোগী 5 জনই এখানে অগ্নিকাণ্ডের শিকার হয়ে তারা মৃত্যুবরণ করেন। দেশের সকল সরকারি বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সাধারণ রোগীর পাশাপাশি করোনা রোগীরাও সেবা পাবেন। নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং বেসরকারি ক্লিনিক মালিক কর্তৃপক্ষ এমন নির্দেশনায় আপত্তি জানিয়েছেন। তাদের দাবি, এমন নির্দেশনা ঢালাওভাবে করা হয়েছে, সব হাসপাতালের পক্ষে এমন নির্দেশনা মানা সম্ভব নয়। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। দেশে করোনা সংক্রমণ শনাক্তের পর থেকে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সাধারণ রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, এমন অনেক অভিযোগ পাওয়া যায়। আবার করোনা নেগেটিভ রিপোর্ট ছাড়া হাসপাতালে রোগী ভর্তি করাচ্ছেন না, এমনও অভিযোগ পাওয়া যায়। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় একটি নির্দেশনা জারি করেছে। সেই নির্দেশনায় বলা হয়েছে, 50 হাজার বেশি সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনা ও নন করোনা রোগীদের জন্য পৃথক চিকিৎসা ব্যবস্থা চালু রাখতে হবে। 50 শয্যার বেশি সব হাসপাতালে করোনা ও নন করোনা জোনে ভাগ করতে হবে। রেড জোন, গ্রিন জোন ও ইয়েলো জোনে ভাগ করবে প্রতিটি হাসপাতাল। রেড জোনে থাকবে করোনা রোগীরা, ইয়েলো জোনে থাকবে করোনা সন্দেহভাজন রোগীরা এবং গ্রিন জোনে থাকবে নন করোনা রোগীরা।
পেশেন্ট যেহেতু বাড়ছে কোভিড, কাজেই শুধু ডেজিগনেটেড হাসপাতালগুলোই যথেষ্ট নাও হতে পারে। তারপর ঈদের বন্ধ সেরে যখন মানুষ আরো ঢাকায় আসবে, তখন হয়তো আরেকটা আশঙ্কা করছি যে আরেকটা যদি ছড়ায়, তাহলে সেই ক্ষেত্রে এই সবগুলো পেশেন্টকে তো শুধু ডেজিগনেটেড হাসপাতাল যথেষ্ট হবে না। গত 24 মে এই নির্দেশনা সংক্রান্ত একটি চিঠি দেশের সব সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, মেডিকেল কলেজ ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের কাছেও এই নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে। আসলে যখন রেজিস্ট্রেশন দেওয়া হয় তখনই কিছু শর্ত থাকে যে কি করা যাবে কি করা যাবে না, সরকারের আদেশ তো মানতে হবে। এরকম দুঃসময়ে যারা সরকারের পাশে বা দেশের জনগণের পাশে বা রোগীদের পাশে না দাঁড়াবে, তাদের বিষয়ে যে কোনো আইনসঙ্গত সিদ্ধান্ত সরকার নিতে পারে। তবে একই হাসপাতালে করোনা ও নন করোনা রোগীদের আলাদা আলাদাভাবে চিকিৎসা দেওয়ার সক্ষমতা সব বেসরকারি হাসপাতালে নেই বলে জানিয়েছেন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এইগুলো জোর জবরদস্তির ইস্যু না, বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে, নতুবা এটা একটা বুমেরাং হতে পারে। 20 লক্ষ 50 লক্ষ লোকজন ইনফেক্টেড হয় নাই, এখনো সেই পরিস্থিতির সৃষ্টি হয় নাই যে ঢালাও ভাবে সবকিছুকে সব হসপিটালে আপনার ভর্তি করতে হবে। একটা হাসপাতাল ঢাকা শহরে বললাম এরা পারবে, কিন্তু ছোটখাটো হাসপাতালগুলো পারবে না, যাদের এন্ট্রি এক্সিট নাই, যাদের লিফট ফ্যাসিলিটিস একটাই, যাদের আইসোলেশন ফ্যাসিলিটিস নাই, তাদের পক্ষে সম্ভব হবে না। বাংলাদেশের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সন্দেহভাজন করোনা রোগীদের চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা রাখার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় 11 মে নির্দেশনা জারি করলেও এখনো বাস্তবায়ন হয়নি। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। প্রাণঘাতী করোনার মাঝে সাধারণ ছুটি আর বাড়ছে না। 31 মে থেকে 15 জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে চলবে গণপরিবহন, তবে বয়স্ক, অসুস্থ এবং সন্তান সম্ভবাদের এ সময় অফিসে আসতে হবে না। নিউজ 24-কে এসব তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। আরও জানাচ্ছেন শালি জয়। 67 দিন বন্ধ থাকার পর আগামী রবিবার থেকে খুলছে সরকারি অফিস আদালত। করোনা সংক্রমণের কারণে গেল 26 মার্চ থেকে শুরু হওয়া সাধারণ ছুটি 7 দফায় বাড়ানোর পর এর মেয়াদ শেষ হতে যাচ্ছে 30 মে। ছুটি বাড়বে না, ছুটির সীমিত হচ্ছে যে অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত আকারে চালু রাখার পাশাপাশি নাগরিক জীবনের সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জনপ্রশাসন মন্ত্রী জানিয়েছেন সরকারি অফিস আদালত খুললেও এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত নিয়ন্ত্রণে থাকবে। 31 মে থেকে 15 জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা গুলো আমাদের জানতে হবে। নিষেধাজ্ঞা কালে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ব্যাপারে, জেলা থেকে অন্য জেলা যাওয়ার ব্যাপারে, চলাচলের ব্যাপারে কঠোরভাবে নিয়ন্ত্রণ থাকবে। প্রতিটি জেলার প্রবেশ পথে এবং বহির্গমন পথে চেকপোস্টের ব্যবস্থা থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না অন্তত 15 জুন পর্যন্ত। দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান আগের মতোই 4টা পর্যন্ত খোলা থাকবে। রাত 8টার পর জনসাধারণের চলাচলেও থাকবে নিষেধাজ্ঞা। স্বাস্থ্যবিধি অনুসরণ করে কর্মস্থলে যাতায়াতের জন্য যানবাহন এবং ব্যক্তিগত হালকা যানবাহন চালু থাকবে। বিমান কর্তৃপক্ষ নিজ ব্যবস্থাপনায় বিমান চালাতে পারবেন স্বাস্থ্যবিধি অনুযায়ী। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই সময় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন। হয়তো এটা ওরা ঠিক মতো কাজ করতে পারে, স্বাস্থ্য মানে নীতিগুলো মেনে, নিয়ম নীতি মেনে কাজ করতে পারে। দেখা যাক না কিছুদিন। ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে ধীরে ধীরে লকডাউন শিথিল হচ্ছে। এই প্রেক্ষাপটে দীর্ঘ সময় অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখা সম্ভব নয় বলে গেল 24 মার্চ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নিজের মনোভাব জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জীবন জীবিকার স্বার্থে চালু করতে হবে অর্থনৈতিক কর্মকাণ্ড। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ নিউজ 24-কে জানিয়েছেন সরকারের নির্দেশনা অনুযায়ী তারা পরিবহন চালাবেন। জীবিকার জন্য পরিবহন চললেও মানুষের জীবন বাঁচাতে সর্বাধিক গুরুত্ব দিবেন তারা। সিদ্ধান্ত আসলে কি সিদ্ধান্ত আছে সেটার উপরে আমরা ডিসিশন নেব আর কি, সেটার উপর ডিসিশন নেব যতটুকু পারা যায়। এখানে স্বাস্থ্যবিধি মেনে চালানোর জন্য আগে তো মানুষকে বাঁচাইতে হবে, জীবন জীবিকা দুটোটাই দরকার। সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যতটুকু পারি। এবার বাজেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রাক বাজেট রিপোর্ট। করোনাকালীন এই সময়ে দেশে বাড়ছে গরিব মানুষের সংখ্যা, ফলে আসছে বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে সামাজিক সুরক্ষা খাত।
আগামী অর্থবছরে নতুন করে 16 লাখ লোক যুক্ত হচ্ছে সোশ্যাল সেফটি নেটের আওতায়, আর বরাদ্দ বাড়ছে 1000 কোটি টাকার কিছু বেশি। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, মহামারীর এই সময়ে এই বরাদ্দ পর্যাপ্ত নয়, এছাড়া কমাতে হবে এ খাতের দুর্নীতি ও অপচয়। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির লক্ষ্য অনুযায়ী দেশ থেকে দারিদ্র্য নির্মূল করতে হলে গরিব মানুষের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। যদিও বাংলাদেশ এখনও এই খাতে খরচের দিক থেকে এশিয়ার দেশগুলোতে তলানিতে। জিডিপির মাত্র 1.2% অর্থ সামাজিক সুরক্ষায় খরচ করে বাংলাদেশ। করোনাকালীন এই দুর্যোগে সামাজিক নিরাপত্তায় আসছে বাজেটে প্রায় 93 লাখ লোককে সামাজিক সুরক্ষার আওতায় আনা হচ্ছে, যেখানে বয়স্ক ভাতা, বিধবা ও প্রতিবন্ধী সব মিলে বরাদ্দ দেয়া হচ্ছে 6096 কোটি টাকা। অর্থাৎ চলতি বাজেটের তুলনায় সুবিধাভোগী বাড়ছে 16 লাখ, যেখানে খরচও বাড়ছে 1044 কোটি টাকা। মহাদুর্যোগের এই সময়ে নতুন করে দরিদ্র হওয়া বিপুল সংখ্যক মানুষকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে এই বরাদ্দ যথেষ্ট নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ যে ধরনের একটা সংকটকাল চলছে এবং বিভিন্ন গবেষণা এবং বিশেষ করে সানেমের গবেষণা এটা উঠে এসেছে যে আমাদের দারিদ্র্য সীমার নিচে একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী কিন্তু এই ক্রাইসিসের কারণে পড়তে যাচ্ছে। দারিদ্র্য নিপতিত হলেও এটা মোকাবেলার জন্য আমাদের বাজেট এবং তাৎক্ষণিক এই যে ব্যবস্থা এখন নেওয়া হচ্ছে সব মিলিয়ে এখনো আমাদের পুরো আয়ত্তে রয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যে সহায়তা দেওয়া হয় তার বড় অংশই ত্রুটিপূর্ণ। অভিযোগ রয়েছে অনেক ক্ষেত্রেই যাদের সহায়তা পাওয়ার কথা তারা তা পান না। বিশ্লেষকরা বলছেন, অপচয় ও দুর্নীতি কমিয়ে সামাজিক বেষ্টনীর অর্থ প্রকৃত সুবিধাভোগীর কাছে পৌঁছানো না গেলে বাজেটের প্রকৃত সুফল মিলবে না। যতটুকু সম্ভব দুর্নীতিমুক্ত, যতটুকু সম্ভব অনিয়ম থেকে বের হয়ে এসে এই ক্রিটিক্যাল টাইমে এই দরিদ্র জনগোষ্ঠী এবং নতুন করে যারা দরিদ্র হয়েছে সেই জনগোষ্ঠীকে সহায়তা প্রদান করা যায়। তো এই বাজেটটা হবে অনেকটা পুনর্বাসনমুখী, অনেকটা সাবধানী এবং বেশি পরিমাণে নিম্ন আয়ের দিকে নজর যাবে, গ্রামীণ অর্থনীতির দিকে নজর যাবে, কৃষির দিকে নজর যাবে। সামাজিক সুরক্ষা খাতে খরচের দিক থেকে এশিয়ার 25 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 21তম। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। পদ্মায় সোয়া 4 কিলোমিটার বেশি স্টিলের অবকাঠামো বসলেও এখন প্রধান চ্যালেঞ্জ দোতলা এই সেতুতে সড়ক ও রেলওয়ে স্ল্যাব বসানো। সেই চ্যালেঞ্জকে কিছুটা কঠিন করে কাজের গতি অর্ধেকে নামিয়েছে করোনা মহামারী। রেল ও সড়ক মিলিয়ে 5876টি স্ল্যাবের মধ্যে বসেছে 1550টি স্ল্যাব। সেতুর মাওয়া প্রান্তে প্রায় 1.5 কিলোমিটার আর জাজিরা প্রান্তে 4 কিলোমিটার 6 লেন বিশিষ্ট সংযোগ সড়ক ইতিমধ্যে প্রস্তুত। বাকিটা দেখুন সহকর্মী ফখরুল ইসলামের রিপোর্টে। 6 লেন বিশিষ্ট এই সড়ক হয়ে দেশের বৃহত্তম পদ্মা সেতুর উপর চলাচল করবে যানবাহন। মাওয়া ও জাজিরা প্রান্তের দুপাশে এমন দৃষ্টিনন্দন 13.5 কিলোমিটার সংযোগ সড়ক এরই মধ্যে প্রস্তুত, যা ভ্রমণকে করবে আরও আনন্দদায়ক। নদীতে সোয়া 4 কিলোমিটারের বেশি অবকাঠামো মিলিয়ে সেতুর কাজ 79% শেষ। এখন প্রধান চ্যালেঞ্জ দ্বিতল বিশিষ্ট এই স্প্যানে সড়ক ও রেলপথ নির্মাণ। 2959টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে বসেছে 1000 স্ল্যাব, আর 2917টি রোডওয়ে স্ল্যাবের বসেছে মাত্র 550টি। প্রায় 3000 করে স্ল্যাব বসার কথা। রোডওয়েতে প্রায় 550 স্ল্যাব বসেছে, রেলওয়েতে প্রায় 1000-এর উপরে স্ল্যাব বসেছে। স্ল্যাবটা আমাদের ক্রিটিক্যাল, রোডওয়ে স্ল্যাব। রেলওয়ে স্ল্যাব আমাদের জন্য সমস্যা না। রোডওয়ে স্ল্যাব আমরা 3 শিফটে কাজ করতে হবে, আমরা কাজ করতে পারছি না, যার জন্য আমরা কিছুটা পিছনে আছি। মহামারীর প্রভাবে কাজের গতি কমলেও ভাইরাস প্রতিরোধক সতর্কতা নিয়ে স্ল্যাব বসানোর কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। আমাদের এক্সপার্ট অনেকে চলে গেছে, 4000 লেবার কাজ করে, এখন 2000-এর উপরে লেবার আমরা ডরমিটরি করে তাদেরকে আমাদের ভিতরে রেখেছি। সবার স্বাস্থ্যগত দিকটা আমরা খুব গভীরভাবে আমরা নজরে রাখছি। দেশের বৃহত্তম এই সেতুর 25, 26 ও 27তম পিলারের উপর বসাতে প্রস্তুত যথাক্রমে 30 ও 31তম স্প্যান। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি দ্বিতল বিশিষ্ট পদ্মা সেতুর 4 লেনের সড়ক পথ। এই সড়ক পথে এখন পর্যন্ত বসেছে 500টি স্ল্যাব, আর নিচের রেল পথে এখন পর্যন্ত বসেছে মাত্র 1000 স্ল্যাব। প্রকল্প পরিচালক বললেন, সামনের দিনগুলোতে করোনার প্রভাব মোকাবেলা করে এগিয়ে যাওয়াই এখন প্রধান চ্যালেঞ্জ। ফখরুল ইসলাম, নিউজ 24, পদ্মা সেতু প্রকল্প, মাওয়া।
আতঙ্ক আর উদ্বেগে থাকা ঘরে স্বেচ্ছাবন্দী কোটি মানুষকে প্রতিনিয়ত তথ্য দিচ্ছেন সাংবাদিকরা। তথ্য সংগ্রহ করতে গিয়ে করোনা আক্রান্ত হচ্ছেন অনেকে, তবে সেসব বিষয়ে আমলে না নিয়ে তারা প্রতিনিয়ত করে যাচ্ছেন নিজের কাজ। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। রোগীর সংখ্যা সেই সঙ্গে বাড়ছে হাসপাতালে সেবা না পাওয়ার অভিযোগ। সাংবাদিক জিনিয়া কোভিড সূচনা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে করোনা রোগীদের কাছে শোনেন জমে মানুষের টানাটানির কথা। চিকিৎসকদের স্বেচ্ছাচারিতা নাকি তাদেরও আছে বেদনা গাথা। সরেজমিনে দেখেন চিকিৎসকরাও নিরুপায়, তাদের তুলনায় রোগীর সংখ্যা অনেক। রিপোর্টটি করতে গিয়ে আক্রান্ত হতে পারতেন নিজেও, হাসপাতাল থেকে করোনার নীরব বাহক হয়ে ছড়িয়ে দিতে পারতেন পরিবারেও। কিন্তু দেশবাসীর সামনে সত্যটা তুলে ধরতে সব ছাপিয়ে বরাবরের মতোই মাথা চাড়া দিয়ে ওঠে দায়িত্ববোধ। যেমন ডাক্তারের দায়িত্ব সেবা দেয়া, যেমন পুলিশের দায়িত্ব নিরাপত্তা দেয়া, তারা সবাই মাঠে আছে অনেক ঝুঁকি সত্ত্বেও, তেমন সংবাদকর্মী আমাদের দায়িত্ব হচ্ছে যে তুলে ধরা যে আসলে বিষয়টা কি। আমি জানি না যে আমার বিশেষ করে কোনো সাহস বা কোনো কিছু কাজ করেছে কিনা, আমার কাছে মনে হচ্ছে এটা আমার একটা অ্যাসাইনমেন্ট। যখন এই কোভিড-19 বিরুদ্ধে যুদ্ধ, তখন সূচনার মতো দেশের অগণিত সাংবাদিক অদৃশ্য ভাইরাসের খবর তুলে ধরতে কখনো যাচ্ছেন কবরস্থানে, কখনো বা আইসিইউতে। তুলে ধরছেন চিকিৎসা সেবার অসঙ্গতি, সরাসরি সাক্ষাৎকার নিচ্ছেন করোনা রোগীর। সকল ঝুঁকিপূর্ণ কাজের দেশের সকল ক্রান্তিকালেই কিন্তু সাংবাদিকরা ঝাঁপিয়ে পড়েছে এবং প্রতিবারই কোনো না কোনোভাবে সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের সবসময় তারা চেয়েছেন যে আসলে সত্যটা বেরিয়ে আসুক। দেশের বড় বড় ক্রান্তিকালের ছবি ক্যামেরায় ধারণ করেছেন আজিম খান রনি। তার মতে যুদ্ধের সময়ে রণক্ষেত্রে থাকাই যোদ্ধার কাজ। যদি এটা যুদ্ধক্ষেত্র মনে করেন আপনি, এখান থেকে যদি আপনি পালিয়ে যান তাহলে এটা হবে অনেক বড় একটা পরাজয়। নতুন কি চিকিৎসা এলো, প্লাজমা থেরাপি কিভাবে দেয়া হয়, টেস্ট করাতে কি সমস্যা, সরাসরি মানুষের কাছে গিয়ে সাংবাদিকরা জানাচ্ছেন এসব তথ্য। সাংবাদিকদের নেই কোনো প্রণোদনাও। প্রপার সেফটিটা নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। যারা কাজ করছে মাঠে তাদের ঝুঁকি ভাতার বিষয়টাও মাথায় রেখে এবং গণমাধ্যম যে সংকট আছে সেই বিষয়টা মাথায় রেখে আসলে প্রণোদনাটা দেওয়া উচিত ছিল। রাস্তার অবস্থা, ঈদের কেনাকাটার খবর, মানুষের বাড়ি ফেরার খবর দিতে ভিড়ের মাঝে সাংবাদিকরা। এরই মধ্যে আক্রান্ত হয়েছেন 50 জনেরও বেশি, মারাও গেছেন একাধিক। আঁধার কেটে যখন আলো আসবে তখনও এই যোদ্ধারা সুদিনের খবর দিতে থাকবেন মাঠেই। চিকিৎসা ক্ষেত্রে কিছুটা প্রাণের সঞ্চার করেছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এবার বৈশ্বিক করোনা পরিস্থিতি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় বিশ্বজুড়ে আবারও বেড়েছে প্রাণহানির সংখ্যা। একদিনে 5100-এরও বেশি নতুন মৃত্যুতে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে 3,57,000। নতুন করে একদিনে 1,03,000-এর বেশি সংক্রমণের ঘটনায় মোট আক্রান্ত হলো 57,82,000-এর বেশি। আক্রান্ত মৃতের সংখ্যা আবারও বেড়েছে যুক্তরাষ্ট্রে। 24 ঘন্টায় নতুন মৃত্যু হয়েছে 2500-এর বেশি। একদিনে 20,400-এর বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাস। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলেও 24 ঘন্টায় 1000-এর বেশি মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন 19,000-এর বেশি, তবে সংক্রমণের হার আগের চেয়ে তুলনামূলকভাবে অনেক কম ইউরোপে। ইতালি, স্পেন, ফ্রান্স ও জার্মানি মিলে মোট মৃত্যু হয়েছে 219 জনের, তবে আবারও 400-এর বেশি মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে। এদিকে মহামারীর কারণে টানা 3 মাস বন্ধ থাকার পর বুধবার থেকে পুনরায় শুরু হয়েছে ইরানের পার্লামেন্ট। প্রাদুর্ভাব শুরুর সঙ্গে সঙ্গেই লকডাউন জারির পর নিউজিল্যান্ডের হাসপাতালে বর্তমানে একজনও করোনা রোগীর চিকিৎসাধীন অবস্থায় না থাকায় ভাইরাস মোকাবেলায় সফল হিসেবে বিবেচিত হচ্ছে দেশটি। উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে আজও দেশের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সবগুলো সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। সারাদিনই থেমে থেমে বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাসও দেওয়া হয়েছে। এদিকে টানা বর্ষণে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। এখনও বিভিন্ন পাহাড়ে লক্ষাধিক মানুষ ঝুঁকিপূর্ণ বসবাস করছে। বিস্তারিত জানাতে চট্টগ্রামের লালখান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, প্রতি বছরই এই সময় পাহাড় ধসের আশঙ্কার কথা বলা হয়, কিন্তু পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস থামছেই না, কেন থামছে না এবং স্থানীয় প্রশাসন কি বলছেন? সরেজমিন ঘুরে কি দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন।
বসবাস করছে বহু মানুষ। বন্দরনগরী চট্টগ্রামে পাহাড় ধসের একটা সংখ্যা থেকে যায়। প্রতি বছরই আমরা দেখি যখন বর্ষা আসে তখন কিন্তু আসলে যে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের কিন্তু জেলা প্রশাসনের একটি টিম বা দুটো টিম তারা কিন্তু আসলে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে যায়। কিন্তু এর আগেও কিন্তু আমরা দেখলাম যে আমফান ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে ভারী বর্ষণের একটা আশঙ্কা ছিল, কিন্তু যে আবহাওয়া অফিস যখন বলছিল পাহাড় ধসের একটা আশঙ্কা থেকে যায়, তার কারণেই কিন্তু আসলে যে নির্দেশ জারি করেছিল তাদেরকে যারা পাহাড়ে পাদদেশে বসবাস করে তাদেরকে কিন্তু নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার জন্য। কিন্তু কোনোভাবে থামানো যাচ্ছে না এই যে অবৈধ বসতি, প্রতি বছরই কিন্তু আসলে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যায়। এমনকি বিভিন্ন সময় উচ্ছেদ অভিযান চালানোর অনেক তৎপরতা কিন্তু আমরা দেখেছি, কিন্তু উচ্ছেদ করার পরপরই কিন্তু দেখা যায় কয়েক মাস কিন্তু তারা সরিয়ে গেলেও আবারও কিন্তু আসলে রাজনৈতিক ছত্র ছায়া কিন্তু আসলে এই ঘরগুলো আমরা যেখানে আপনাকে দেখাতে চাচ্ছি, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে পাহাড়ের চূড়ার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু আসলে ঘর, এমনকি অনেক কাঁচা পাকা ঘরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই ঘরগুলো কিন্তু আমরা প্রতি বছর কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়ছে কিন্তু সংখ্যা, কিন্তু কোনোভাবেই এই জায়গা থেকে কিন্তু তাদেরকে কিন্তু পাহাড়ের নিচে যারা বসবাস করছে তাদেরকে কিন্তু কোনোভাবে সরানো যাচ্ছে না। যেহেতু রাজনৈতিক ছত্রছায়া আছে, এমনকি জেলা প্রশাসনের বিভিন্ন টিমকে কিন্তু এই জায়গায় যখন অভিযান চালানোর চেষ্টা করছিল তখনই কিন্তু অনেকবার কিন্তু বাধা দিয়েছিল, কিন্তু এই কারণে অনেক সময় ব্যর্থ হয়ে কিন্তু ফিরে যেতে হয়েছে প্রশাসনের টিমকে। একইভাবে কিন্তু শুধু এই পাহাড় নয়, আমি মতিজন্না পাহাড়ে আছি, এই পাহাড় ছাড়াও কিন্তু চট্টগ্রামের আরও 29টি পাহাড়, মানে চট্টগ্রামে 30টি পাহাড়ের পাদদেশে প্রায় 12 লাখের অধিক মানুষ কিন্তু বসবাস করছে খুব একটা ঝুঁকি নিয়ে। কোনোভাবেই তাদেরকে সরিয়ে নিতেই পারছে না। কিন্তু এখানে যারা বাসিন্দা আছেন আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, আমরা যে বাসিন্দা যারা কিন্তু এই জায়গায় পাহাড়ের পাদদেশে বা পাহাড়ের চূড়ায় কিন্তু বসবাস করছে ঝুঁকিতে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছিলেন আসলে খুব একটা নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু আসলে অল্প ভাড়া বলতে আসলে 1000 থেকে 2000 টাকা ভাড়া দিয়ে কিন্তু তারা এই জায়গায় কিন্তু ছোট ছোট ঘরগুলোতে তারা ভাড়া বাসায় কিন্তু তারা থাকে বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আমরা দেখানোর জন্য যেমনটা আপনাকে চাচ্ছি, এখানে যারা বাসিন্দা আছেন তারা কিন্তু তাদের একটা অভিযোগ থেকে যায়, প্রতি বছরে যখন বর্ষা আসে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু যে পুনর্বাসনের একটি কথা এসে যায়, কিন্তু প্রতিবারই তাদেরকে পুনর্বাসন করার জন্য একটা বারবার চেষ্টা আর কথা কিন্তু বলা হলেও কিন্তু এখনো পর্যন্ত তাদের কপালে সেই পুনর্বাসন কিন্তু এখনো পর্যন্ত হয়নি বলে তারা জানিয়েছেন। তারা বলছিলেন তাদের যদি যদি কোনো ঠাঁই যদি দেওয়া হয় তারা কিন্তু আসলে এই ঝুঁকিতে, তারা নিজেও জানে কিন্তু আসলে ঝুঁকিতে বসবাস করছেন, তারাও নিজেরও কিন্তু আসলে এই জায়গা থেকে তারা সরিয়ে যেতে চায়, কিন্তু যে পুনর্বাসন না পাওয়ার কারণে কিন্তু তারা এই জায়গা থেকে কোনোভাবে সরতে যাচ্ছে না। আমরা একটু কথা বলতে চাই, চাচা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনারা তো এখানে দীর্ঘদিন ধরে বসবাস করেন, কেন এই জায়গায়, আপনি তো জানেন যে একদম পাহাড়ের নিচেই আপনারা বসবাস করছেন, পাহাড়ের নিচে বসবাস করলে যে কোনো সময় পাহাড় ধস হতে পারে, তো এই ঝুঁকি কেন বসবাস করে? ওই যুগে এখানে তো এলা ডিস্টার্ব হইতেছে না, ধরেন এখানে আমরা তো বহুত বছর তবু কেন থাকে এই যে পাহাড়ের নিচে থাকে, কি করবো আমরা যাবো কোথায়, এখানে পুকুর থেকে এখানে নিজে করবার যাই কই, এখানে আমরা কোনো জায়গা আছে কিছু বাড়িঘর নাই, তো এখানে পড়ে রয়েছি। আচ্ছা, আমরা যে জায়গায় আছি এই জায়গার মধ্যে কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটেছিল, নিচে এই যে পাহাড়ের নিচে এই ঘটনা ঘটেছিল, কিন্তু আপনারা তো জানেন কিন্তু পাহাড় ধসের ঘটনায় কিন্তু 127 জনের মৃত্যু হয়েছিল, তবু যে আপনারা এই জায়গায় কেন বসবাস করছেন? না পড়ে যাই, আমরা তো টাকা পয়সা না, আমরা পয়সা দিয়ে কোনো জায়গায় থাকবো, টাকা পয়সা আসেনি, টাকা পয়সা নাই, আর পয়সা ইনকাম করতে পারি, আমি বন্ধ এই জন্য এখানে পড়ে লইলাম। ভাড়া থাকে না কেন? না নিজের, আপনারা নিজেরা দখল করে নিজস্ব। এই জায়গাটা পেলেন কিভাবে, কার হাত ধরে এই জায়গাটা পেয়েছেন? এ বহুত আগে পুরানো মানুষ, তারা তো মরে গিয়ে নাই। কত টাকা দিয়ে নিয়েছেন জায়গাটা? নিচে তো এখানে এতে কম আসিল, 8 টাকা টেলে নিয়েছিল বহুত আগে। আকাশ, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যারা কিন্তু ঝুঁকিতে বসবাস করছে তারা যেমনটা জানিয়েছেন, কিন্তু আসলে এই জায়গায় যারা বসতি গড়ে তুলছে কিন্তু সেই জায়গাটি কিন্তু আসলে সহজে পাওয়া যায়নি, বিভিন্ন হাত বদল হয়ে কিন্তু রাজনৈতিক ছত্রছায়ায় কিন্তু তাদের হাতে কিন্তু আসলে এই জায়গাটা এসেছে, তারা কিন্তু সেই জায়গায় ছোট ঘর করে কিন্তু তারা কিন্তু আসলে এখানে বসবাস করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছে স্টুডিওতে আকাশের কাছে।
ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়, তিনি চট্টগ্রামের লালাকাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন। এদিকে দিনাজপুরে ঝড় ও বৃষ্টিতে লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় আম্পানের রেশ না কাটতেই গতকাল রাতের ঝড়ে বেশিরভাগ গাছের লিচু ঝরে পড়েছে। এতে আর্থিক লোকসানের চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন লিচু চাষিরা। ফকুল হাসান পলাশের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের 13টি উপজেলায় লিচু বাগান রয়েছে, তবে দিনাজপুর সদর, বিরল, কাহারোল উপজেলায় বাগানের সংখ্যা বেশি। গতকাল রাতের ঝড় শিলাবৃষ্টিতে লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। গাছের নিচে বৃষ্টির পানি জমে থাকায় কিছু গাছ হেলে পড়েছে, আর বাগানে ঝরে পড়েছে লিচু। করোনা পরিস্থিতির কারণে লিচু বাজারজাতকরণ নিয়ে বেশ দুশ্চিন্তায় বাগানীরা। তার উপর এমন প্রাকৃতিক দুর্যোগে বেশ বিপাকেই পড়েছেন তারা। লিচুর গাছ ডাল সব ভাঙে চুরি শেষ, যে কি করব আমরা তো চিন্তাই করতে পারতেছি না। প্রচুর লিচু ঝরে গেছে ডাল ভাঙাতে, বিশেষ করে দুটা ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। বৃষ্টির কারণে গাছের গোড়ার মধ্যে পানি জমা থাকতেছে এবং গাছও পড়ে যাচ্ছে এবং আমাদের লিচু সব পড়ে গেছে, গাছও সব পড়ে গেছে। এক সপ্তাহ পরে বাজারে লিচু তোলার কথা থাকলেও শেষ সময়ে ঝড়ে এমন ক্ষতিতে দিশেহারা লিচু চাষিরা। এই লিচুগুলো আমরা 5-6 দিন পর আমরা অবশ্য সংগ্রহ করে মার্কেটে নিয়ে যেতাম, তো এটা করে তা হচ্ছে না, আমাদেরকে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। এই যে এই সমস্ত ফল আমরা হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে আমরা মার্কেটে করতাম, মার্কেটে বিক্রি করতাম, কিছু আয় উন্নতি হতো। তো এখন আমরা অসহায়। সংশ্লিষ্টরা জানান, ঈদের আগে দুইবার দুই ঝড়ে 6% লিচু ক্ষতি হয়, যার মূল্য প্রায় 7.5 কোটি টাকা। তবে গতকালকের ঝড়ের ক্ষতি নির্ণয়ের কাজ চলছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যে প্রণোদনা যে কার্যক্রম আছে, সেই প্রণোদনা কার্যক্রমে তাদেরকে তাদের যে ক্ষতিটা পুষে নেওয়ার জন্য তাদেরকে আমরা ব্যবস্থা নেব এবং ইতিমধ্যে আমি তালিকা করা শুরু করে দিয়েছি। কৃষি অফিসের তথ্য মতে এ জেলায় ছোট বড় সব মিলিয়ে 6,500 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পিরোজপুরের কালীগঙ্গা, সন্ধ্যা ও কাঁচা নদীর বিভিন্ন স্থানে ভাঙন অব্যাহত রয়েছে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি, ফসলি জমিসহ বহু স্থাপনা। এদিকে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত হয়েছে 15 কিলোমিটার বেড়িবাঁধ, ফলে ঝুঁকিতে রয়েছে নদী পাড়ের কয়েক লাখ মানুষ। এমন চৌধুরীর তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। সাগর উপকূলের জেলা পিরোজপুরের মানুষদের প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেই বসবাস করতে হচ্ছে। একের পর এক ভাঙনে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, হাটবাজার সহ বহু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছে কয়েক হাজার পরিবার। গেল 20 মে ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বাঁধগুলো প্লাবিত হয়ে নদীপাড়ের গ্রামগুলোতে পানি প্রবেশ করে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় 2,500 ঘরবাড়ি, 15 কিলোমিটার বেড়িবাঁধ ও 56টি শিক্ষা প্রতিষ্ঠান। তবে ঘূর্ণিঝড়ের পর এখন পর্যন্ত বাঁধগুলো মেরামতে কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। জরবন আসলেও কোনো সময় মেম্বার চেয়ারম্যানরা আসে না, এসে বলে না যে আপনারা কিরকম আছেন। গ্রামবাসী আবেদন করছে, সরকার এটা আর কি কাজটা করে না, তার জন্য আমরা খুব আজকে বিপজ্জনক অবস্থায় আছি। তবে ক্ষতিগ্রস্ত বাঁধগুলো মেরামত করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমাদের দীর্ঘদিনের দাবি কলাখালী ইউনিয়নবাসীর যে অনতিবিলম্বে যদি খুব দ্রুত সময়ের মধ্যে ব্লকের মাধ্যমে যদি ভেরিবারটাকে নির্মাণ করা যায়, তাহলে হয়তো আমরা এই বিপর্যয় থেকে সৃষ্টিকর্তা আমাদেরকে রক্ষা করতে পারেন। এলাকার মানুষগুলোকে রক্ষা করা, এই জন্য আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রশাসনের সাথে যোগাযোগ করে এগুলো তৈরি করার আপ্রাণ চেষ্টা করি। নদীপাড়ের মানুষকে বন্যা ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করার জন্য দ্রুতই টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু করবে সরকার, এমন প্রত্যাশা ভাঙন কবলিতদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনার প্রভাবে ধস নেমেছে পর্যটন শিল্পে। প্রতিবছর ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে চট্টগ্রামের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় জমান পর্যটকরা। তবে এবারের চিত্রটা ভিন্ন। করোনার কারণে গেল 2 মাস ধরে মন্দা যাচ্ছে পর্যটন খাত। অনেক হোটেল মোটেল বন্ধ রয়েছে, এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এই শিল্পকে বাঁচাতে সরকারের প্রণোদনা চান পর্যটন সংশ্লিষ্টরা। নয়ন বড়ুয়ার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট।
পাহাড়, সমুদ্র এবং উপত্যকায় ঘেরা চট্টগ্রামকে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রাচ্যের রানী বলা হয়। প্রতি বছর ঈদের ছুটিতে এখানে ছুটে আসেন পর্যটকরা। তবে এবার করোনার থাবায় থমকে গেছে ঈদ আনন্দ। করোনার সংক্রমণ রোধে গেল 2 মাস ধরে বন্ধ রয়েছে এখানকার হোটেল মোটেল। ঈদকে কেন্দ্র করে প্রতি বছর কয়েক কোটি টাকার ব্যবসা হলেও এবার হোটেল মোটেল সহ পর্যটন কেন্দ্রগুলো পর্যটক শূন্য। এতে বিপাকে পড়েছেন হোটেল ব্যবসায়ীরা। হোটেল সবগুলো আমরা বন্ধ রাখছি এবং আমাদের যারা এই লাইনে যারা আছে ব্যবসা আমরা যারা করি বা আমাদের হোটেলে যারা কর্মচারী আছে তারা কিন্তু অনেক অসুবিধায়। রিসোর্ট তো দূর দূরান্ত থেকে লোকজন আসতো, বিশেষ করে সেক্ষেত্রে যোগাযোগ যেহেতু বন্ধ আর রিসোর্ট চালানো সম্ভব হচ্ছে না, পুরোটাই আমাদের এখন ক্ষতির সম্মুখীন। এই শিল্পকে বাঁচাতে সরকারের সহযোগিতা চান সংশ্লিষ্টরা। প্রণোদনা দ্বারা অংশের অন্তর্ভুক্ত যেন আমাদেরকে করা হয়, এটা আমাদের একটা দাবি। কিন্তু সরকারের এই উদ্যোগ এবং এই আমাদের প্রতি যে গুরুত্ব দায়িত্ব দিয়েছে এটা আমরা যথাযথভাবে পালন করে যাব। 10টি খাতকে নিয়ে যে সংশ্লিষ্টতা নিয়ে যে চিন্তাভাবনা করছে আমাদেরকে সেখানে যদি অন্তর্ভুক্ত করে আমরা কিছুটা লাভবান হব। তবে এমন পরিস্থিতি চলতে থাকলে পর্যটন খাত দীর্ঘমেয়াদী সমস্যার মুখে পড়বে বলে মনে করেন পর্যটন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনাভাইরাস মহামারী শেষে পর্যটক টানতে অভিনব পদক্ষেপ নিতে যাচ্ছে জাপান সহ বেশ কয়েকটি দেশ। ভ্রমণকারীদের জন্য ভর্তুকি দেওয়ার পরিকল্পনা করছে টোকিও সরকার। পর্যটকদের ভ্রমণ ব্যয় কমানোর কাজে এরই মধ্যে $28.2 বিলিয়ন বরাদ্দ করেছে তারা। জাপানের মতো অনেকটা একই প্রকল্প ঘোষণা করেছে ইতালির সিসিলি দ্বীপ কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। জাপানে এ পর্যন্ত 16,000-এর বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে 800-র বেশি। মহামারীর কারণে বেশ কিছুদিন লকডাউনে থাকার পর গেল সোমবার দেশব্যাপী জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। পর্যটন নির্ভর এই দেশটির ট্যুরিজম খাতে বেশ মন্দাভাব চলছে। এমন অবস্থায় জাপানের ট্যুরিজম এজেন্সি জানিয়েছে নতুন পরিকল্পনায় পর্যটকদের ভ্রমণ ব্যয়ের অন্তত অর্ধেকটা পূরণ করে দেওয়া হতে পারে। স্থানীয় সংবাদ মাধ্যম জাপান টাইমস বলছে এ পরিকল্পনা জুলাইয়ের শুরু থেকে কার্যকর হতে পারে। যদিও কয়েকটি দেশের উপর জাপানের ভ্রমণ নিষেধাজ্ঞা থাকছে এবং এটি কবে নাগাদ তুলে নেওয়া হবে তা এখনও নিশ্চিত নয়। এদিকে পর্যটকদের ভর্তুকি দেওয়ার বিষয়ে জাপানের মতো অনেকটাই প্রকল্প হাতে নিয়েছে ইতালির সিসিলি দ্বীপ কর্তৃপক্ষ। তাদের এই ভর্তুকির মধ্যে রয়েছে পর্যটকদের প্লেন ভাড়ার অর্ধেকটা বহন করা, আকর্ষণীয় প্রবেশ মূল্যের পাশাপাশি হোটেলে 1 রাত বিনামূল্যে থাকার সুবিধা, এমনকি প্রতি 3 রাত বুকিংয়ে 1 রাতের খরচ মিটিয়ে দিবে ইতালি সরকার। মাসুদ রানা, নিউজ 24। সাভার পৌরসভার 9 নং ওয়ার্ডের গ্যান্ডা মহল্লা। সাভার পৌর ভবনটি গ্যান্ডাতে অবস্থিত, কিন্তু গ্যান্ডা মহল্লার বাসিন্দারাই রয়েছেন অবহেলিত। বিগত 23 বছরেও গ্যান্ডা সড়কের কোনো সংস্কার কাজ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে সাভার গ্যান্ডা থেকে এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই এলাকার সড়কগুলো সরজমিন ঘুরে কেমন দেখছেন আমাদের জানাবেন। সাভারের নামাগান্ডা এলাকায় এই এলাকার যে সড়কগুলি রয়েছে সেই সড়কের অবস্থা ভয়াবহ। আপনি একটু ক্যামেরায় আমি বাস্তবে দেখাতে চাই যে এখানে যে সড়ক সেই সড়কের থেকে ডিফারেন্স হয়ে গেছে আপনার মিনিমাম 2 ফুট মানে দেবে গেছে এবং এই সড়কের যে বেহাল অবস্থা দীর্ঘ 23 বছর ধরে কিন্তু এই সড়কের কোনো উন্নয়ন হয় না এবং এই সড়কে আসলে গেল কিন্তু এখনো কোনো কাজ হলো না। এই নিয়ে মানুষের যে এলাকাবাসী যে ক্ষুব্ধ, আমি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। আপনার কেন ক্ষুব্ধ, কি কারণে ক্ষুব্ধ এই সড়ক নিয়ে? এই সড়ক 98 সালের থেকে দেখতেছি এই রাস্তার অবস্থা এরকম বেহাল অবস্থা। ওই নির্বাচন আসলেই না তারা আসে এটা করে দেবো সেটা করে দেবো, নির্বাচন গেলে আর কোনো খবর থাকে না যে রাস্তার কি অবস্থা। একটু সুরকি ফেলাই দিলে মানুষ চলাচল করতে পারে, সেটা তা করে নাই। ইমু চেয়ারম্যান গেল, রেফাত চেয়ারম্যান গেল, এখন গনি আসলো, এই সমস্ত কোনো আলামতই নেই। এত ক্ষুব্ধ কেন আপনারা? আমরা তো পায়ে চলা রাস্তা, আমরা তো অন্য কিছু চাই না সরকারের কাছে, টাকা আছে না পয়সা আছে না, একটু রাস্তাঘাট বাঁধলে মানুষ যাতায়াতের জন্য অনেক সুবিধা, মানে রিক্সা দিয়ে চলতে পারে। গনি সাহেবের ভোট দেন আপনারা? দিয়েছি, গনি সাহেবেরই ভোট দিয়েছি, নৌকায় ভোট দিয়েছি। তারপরে আর ভোট পর্যন্ত শেষ, না আর হয় না। অনেক ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনারা তো আসেন, আপনাদেরকে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যেতে হয়, এখন তো করোনার কারণে বন্ধ, তো এই সড়ক দেখতেছেন, দেখার পরে আপনার কি মনে হচ্ছে, কি চান আসলে?
স্যার রাস্তাটা যাতে ঠিক করা হয় এটাই আর কি, রাস্তাটা ভালো হোক। অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনার সাথে কথা বলবো। দীর্ঘদিন তো আপনারা এই সড়ক দিয়ে চলাফেরা করেন, এই সড়কের কি অবস্থা দেখছেন? এই সড়কের অবস্থা আসতেছে, দিন যেতেছে আর খালি নষ্ট হইতেছে, দিন যেতেছে আর নষ্ট হইতেছে, এটা ঠিক করার খবর নেই। কারণটা ওনারা উপরে কি করে ওনারা জানে, আমরা তো জানি না। আমরা তো কই আইলে ইলেকশন এলে কয় এই রাস্তা আপনারা ঠিক করতেছি, ইলেকশন গেলে আর মন নাই, সবাই একই দশা। অনেক ধন্যবাদ। যেখানে আমি দাঁড়িয়ে আছি আপনাদের একটু চারপাশটা একটু ঘুরে দেখাতে চাই যে সড়কগুলির প্রত্যেকটা সড়কেরই অবস্থা ভয়াবহ, এবং যে চিত্র, যে সড়কের যে অবস্থা, এইখান থেকে 37টি গ্রামের মানুষের যাতায়াত, এবং এই মানুষগুলি আপনি দেখছেন যে যাতায়াত করে, কিন্তু মানুষ খুব ক্ষুব্ধ হয়ে আছে, লোকজন কিন্তু অনেকেই হতাশার মধ্যে থাকে। আমি চারটা পাশ দিয়ে আপনাকে দেখাতে চাই, যে ঘুরে ঘুরে ক্যামেরার মাধ্যমে আপনাকে দেখাতে চাই যে এই যে সড়কগুলি এখন বড় বড় গর্ত হয়ে গেছে, এখন একটা ব্যাটারি চালিত গাড়িও কিন্তু আপনার দেখা মিলছে না। এবং এই যে করোনার মধ্যে মানুষ এমনিই করোনা নিয়ে মহামারীতে আছে, অন্যদিকে কিন্তু সড়কের যে অবস্থা সেটা দেখে মানুষের কিন্তু অনেকেই হতাশ, এবং একটু বৃষ্টি হলে হাঁটু সমান পানি জমে, এবং পানির জমে যাওয়ার কারণে মানুষ কিন্তু অনেকে। আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনারা এখানে আছেন, আপনারা এই সড়কের অবস্থা দেখে কি মনে হচ্ছে? আপনারা আসলে কি দাবি সরকারের কাছে আপনাদের? আমার জানা মতে আমি এখানে একটা বাড়ি করছি আজকে প্রায় 3 বছর, কিন্তু এই 3 বছর বাড়ি করার মধ্যেই আমি ইতিপূর্বে জানতে পারছি যে 15-16 বছর যাবত এই রাস্তার অবস্থা খুব বেহাল। এর পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার সাদাপুরে আসছিল, আসার পর উনি দেখলো রাস্তার অবস্থা খুব বেহাল, এবং কিছু অংশ কাজ ওদিকে হয়েছে, কিন্তু এখানে আংশিক কাজগুলি অনেকবার বাকি। এখানে স্কুল কলেজের ছেলেমেয়েরা যাতায়াত করতে সমস্যা, অনেক সময় দেখা যায় যে এখানে বাড়ির সামনে অনেক সিএনজি চালিত অটো রিক্সা এগুলো উল্টে পড়ে যাচ্ছে, 3-4 জন মিলিয়ে আবার উঠে যাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে এই জায়গাগুলো খুবই অবস্থা খুব করুণ, এখানে মানুষের চলাচলের অবস্থা খুবই শোচনীয়, এবং এখানে অনেক গার্মেন্টস শ্রমিক, বিভিন্ন পেশার লোকজন এখানে যাতায়াত করে, তাই এদের সুবিধার্থে রাস্তাটা অতি তাড়াতাড়ি করলে হয়তো এলাকাবাসী অনেক উন্নতি হবে। আপনার সাথে একটু কথা বলি। ভোট কি দিচ্ছেন? আমরা ভোট তো নৌকাই দিচ্ছি, কিন্তু রাস্তাঘাট করার জন্য অনেকেই আমার কষ্ট চলা লাগে এখান দিয়ে, কিন্তু আমরা দল আওয়ামী লীগ করি, ভোট ও নৌকাই দিছি। এখন আমরা এই মনে করেন যে এই রাস্তাঘাটের জন্য অনেক একটু কষ্টের ভিতরে আছে এখানে। নৌকা দিচ্ছেন? জি নৌকাই ভোট দিছে আর কি, মেয়রের যে গনি জি। তো গনি সাহেবের বলেন না এই যে রাস্তা করে দেন? তাকে অনেকই বলা হয়েছে, বলছে হয় না। এরা তো নিজেরাও চোখে দেখে, কিন্তু এরা তো কোনো পদক্ষেপ নেয় না, মেয়র দেখে। ধন্যবাদ নাজমুল আপনাকে। দর্শক, আমাদের সাথে সাভারের গেন্ডা থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাজমুল। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের লাদাখ সীমান্তে চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ঊর্ধ্বতন কমান্ডারদের নিয়ে বুধবার বৈঠকে বসেছেন ভারতীয় সেনা প্রধান এম নরভানে। দিল্লির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে শুরু হওয়া এই বৈঠক চলবে 2 দিন ব্যাপী। ভারতের সীমান্ত সংক্রান্ত ইস্যু নিয়ে আর্মি কমান্ডার কনফারেন্সে আলোচনা চলবে বলে জানিয়েছে এনডিটিভি। গণমাধ্যমটি জানায়, এরই মধ্যে স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবিতে দেখা গেছে পানগং লেক থেকে 200 কিলোমিটার দূরবর্তী চীনা বিমান ঘাঁটিতে ব্যাপক হারে নির্মাণ কাজ চলছে। সেখানে যুদ্ধবিমান বা হেলিকপ্টার রাখার ঘাঁটি হচ্ছে বলেই জানা গেছে। বেজিংয়ের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি নিয়ে মঙ্গলবার বৈঠকে বসেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সেই বৈঠকের পরদিনই বৈঠকে বসলেন ভারতীয় সেনা কর্মকর্তারা। এদিকে সীমান্তে 2 দেশের চলমান উত্তেজনার মধ্যেই চীন ও ভারতের মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। বিরোধের মধ্যস্থতা করতে ওয়াশিংটন প্রস্তুত বলে বুধবার এক টুইট বার্তায় জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি টুইটে ফ্যাক্ট চেকিং ট্যাগ লাগিয়েছে টুইটার। মঙ্গলবার প্রথমবারের মতো এই প্রেসিডেন্টের পোস্টে একটি সতর্কতা লেবেল সেটে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি, আর এতে বেজায় চটেছেন ট্রাম্প। অভিযোগ করেন সোশ্যাল মিডিয়াটি বাক স্বাধীনতা খর্ব করছে। সে সঙ্গে আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে টুইটার হস্তক্ষেপের চেষ্টা করছে বলেও অভিযোগ তার। আসমাতুলের ডেস্ক রিপোর্টে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই অ্যাক্টিভ। বিশেষ করে টুইটারে নিয়মিত তার মনোভাব ও প্রতিক্রিয়া জানান তিনি। মঙ্গলবারও প্রেসিডেন্ট ট্রাম্প টুইটে নিজের ভাবনার কথা জানান। লিখেন, কোনো উপায় নেই, মেইল ইন ব্যালটগুলো ব্যাপক জালিয়াতির চেয়ে কম কিছু হবে না। আর সেখানে প্রথমবারের মতো ট্রাম্পের পোস্টে ফ্যাক্ট চেক ট্যাগ লাগিয়ে দেয় টুইটার।
যেখানে নোটিফিকেশনে নীল রঙের একটি বিস্ময়বোধক চিহ্ন দেখানো হয়, সেই সঙ্গে হাইপার লিঙ্ক পাঠকদের দেয়া হয় মেইল ইন ব্যালটের বিষয়ে সঠিক তথ্য জানার পরামর্শ। এতেই নাখোশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, টুইটার এই সতর্কতা লেভেলের আড়ালে বাক স্বাধীনতার কণ্ঠরোধ করার চেষ্টা করছে। এমনকি টুইটার আসছে ৩রা নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে বলেও মনে করেন ট্রাম্প। টুইটার পুরোপুরি বাক স্বাধীনতা খর্ব করছে, আর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তা আমি কখনোই হতে দিব না। তবে এর আগে টুইটার তাদের সাইটে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্কতার মাত্রা বাড়ানোর অঙ্গীকার করলেও প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বেশ সময় নিয়েছে। চলতি মাসের প্রথম দিকে সতর্কতার মাত্রা সংক্রান্ত নীতি হালনাগাদ করে টুইটার। আসমা তুলি, নিউজ 24। খেলার খবর। এবার ভার্চুয়াল আড্ডায় নিজের অবসরের রহস্য খোলাসা করলেন মাশরাফি বিন মুর্তজা। কি কারণে 2019 বিশ্বকাপে অবসরে যাননি নড়াইল এক্সপ্রেস, অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত আর ক্রিকেটারদের আন্দোলনে অনুপস্থিত থাকার কারণগুলো তুলে ধরেন মাশরাফি। আর জানাচ্ছেন আরিফুল ইসলাম। বাংলার ক্রিকেটের সত্যিকারের ফাইটার, শরিকাচির নিচে লড়াই করা প্রতিনিয়ত 22 গজে ফিরে আসা লাল সবুজের জার্সিতে অধিনায়কত্বের বিচারে সবাইকে ছাড়িয়েছেন মাশরাফি বিন মুর্তজা। নেতৃত্বে নেই, তবুও থাকেন আলোচনায়। সবকিছুর কেন্দ্রবিন্দুতে যখন মাশরাফি বলেন মনের অব্যক্ত কথা। কেন এটা কেন? নট আউট টুর্নামেন্টের ভার্চুয়াল আড্ডায় নড়াইল এক্সপ্রেস জানিয়েছেন, গেল ওয়ানডে বিশ্বকাপেই ছিল অবসরের পরিকল্পনা, সেটা হয়নি। তবে কেন নয়, ঘরের মাটিতে গেল জিম্বাবুয়ে সিরিজেও। ওয়ার্ল্ড কাপের লাস্ট ম্যাচে আমি অবসর নিতে চেয়েছিলাম। যদি কেউ ডিনাই করতে পারে, ইভেন যদি ক্রিকেট বোর্ড থেকেও ডিনাই করতে পারে, তাহলে আমার সামনাসামনি কোনো একদিন লাইভে এসে কথা বলতে হবে। আমি ওই টাইমে জিম্বাবুয়ের সাথে না করার কারণটা আপনাকে ক্লিয়ারলি বললাম। যেখানে আমার ফার্স্ট ক্লাস ক্রিকেটাররা টাকা পায় না, যেখানে আমাদের এই হয় না, টাকা পায় না সেটা না, মানে তাদের মনে কষ্ট আছে, এই আছে, সেখানে আমার মতো একজন খেলোয়াড়কে 2 কোটি টাকা দিয়ে জিম্বাবুয়ে টিমকে অ্যারেঞ্জ করে আমার কাছে মনে হচ্ছে টু মাচ। গেল বছরের অক্টোবরে 11 দফার দাবিতে ধর্মঘটের ডাক দেয় ক্রিকেটাররা। আন্দোলনে মাশরাফির অনুপস্থিতি নিয়ে সমালোচনা হয় বেশ। লম্বা সময় পর পেছনের ঘটনা খোলাসা করলেন মাশরাফি। আর যেইখানেই আমি থেকেছি, ওই জঙ্গলে থাকলেও আমাকে খুঁজে বের করা হয়েছে না। তাহলে আমার বাসার পাশে অসংখ্য প্লেয়ার থাকে, অসংখ্য প্লেয়ারের বসবাস, সমস্ত মানুষের সামনে একটা অকওয়ার্ড সিচুয়েশনে কিন্তু আমিই পড়েছি। কারণ দাবিটা যেহেতু যৌক্তিক, সেই যৌক্তিক দাবিতে যেহেতু আমি নাই, তাহলে আমি অযৌক্তিক। তো ওরা যদি ক্লিয়ার করে আসতো যে আমরা মাশরাফিকে এখানে ডাকিনি বা ওনাকে হয়তো পাইনি, যে কোনো কিছু একটা ক্লিয়ার করে আসতো, তাও হয়তো বা আমি কিছুটা সেফ সাইডে থাকতে পারতাম, যেটা আমাকে ওরা অপশন রাখেনি। ক্যারিয়ার জুড়ে হাঁটেননি বিসিবির বিপরীতে, কিন্তু কখনো কখনো কারো কারো কথাই হয় আক্ষেপ, বললেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ টিম 9.5 জন প্লেয়ার নিয়ে ওয়ার্ল্ড কাপে খেলেছে, বা 10 জন প্লেয়ার নিয়ে ওয়ার্ল্ড কাপে খেলেছে। ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ মহলে কেউ যখন এটা আলোচনা করে এবং সেটা মিডিয়ার সামনে করে, তখন অবশ্যই আপনার কষ্ট লাগবে। আরিফুল ইসলাম, নিউজ 24। বোর্ডের এগেইনস্টে কোনোদিন একটা চাঁদের নিয়মে এবার ঈদ এলেও উচ্ছ্বাস নেই কারো মনে। ঈদকে ঘিরে প্রতিবার নানা আয়োজন থাকলেও এবারের চিত্র ভিন্ন, কারণ সময় এখন অনুকূলে নয়। তবুও ঘরবন্দি জীবনের ঘোট কাটাতে দর্শকদের জন্য ভিন্ন আয়োজনে কিছু সময়ের জন্য মেতে উঠেছিলেন সঙ্গীত শিল্পীরা। বাকিটা শকুন আমিরের প্রতিবেদনে। সবখানেই এখন স্তব্ধতা, নেই উচ্ছ্বাস, নেই উৎসবের উন্মাত্ততা। সময় এখন নিজ গতিতে চললেও মানব সমাজের প্রতিকূলে ঘরবন্দি জীবনের এ ঘোর কাটানো সম্ভব নয়। তবুও এ ঝাপসা সময় থেকে কিছুটা স্বস্তি দিতে দর্শকদের জন্য সঙ্গীত শিল্পীদের ভিন্ন প্রয়াস। যেমন সঙ্গীত শিল্পী অর্ণব ছিলেন পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে। করোনা ঠেকাতে সবকিছু স্থবির হয়ে যাওয়ায় ফেরা হয়নি ঢাকায়।
গৃহবন্দিত্ব ভুলতেই বেঁধেছেন তিনি নতুন সুর। ওদিকে প্রকাশিত হয়েছে হৃদয় খানের নতুন গানচিত্র। সংকটের এ সময়টিতে দর্শকরা একবার ঢু মারতেই পারেন এ গানচিত্রে। ঈদের উচ্ছ্বাস না থাকলেও নিজেদের মধ্যে আনন্দ ভাগ করে নিয়েছিলেন সঙ্গীতশিল্পী কিশোর, ইমরান, লিজা এবং নিশিতা। গানে আর আড্ডায় দর্শকদের জমিয়ে রেখেছিলেন তারা বেশ কিছুক্ষণ। অন্যদিকে থমকে যাওয়া এ সময়টিতে গানে গানে নিজেদের মতন করে উপভোগ করেছেন ব্যান্ড দল ওয়ারফেজ। দর্শকদের বিষণ্ণতার দেয়াল ভাঙতে পারে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এ গান ভিডিওটি। গানচিত্রটিতে বাংলাদেশের কণ্ঠশিল্পী তাপসের বিপরীতে অংশ নিয়েছেন বলিউডের নার্গিস ফাকরি। সুকন্যা আমির, নিউজ 24। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইউনাইটেড হাসপাতালে আগুনে মারা যাওয়া 5 জনের মধ্যে 3 জন করোনা পজিটিভ। ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন। সকল সরকারি বেসরকারি হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা দেওয়ার নির্দেশ, না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। গ্রীষ্মের পর আর ছুটি বাড়ছে না, সীমিত আকারে চলবে গণপরিবহন। শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না এখন। করোনাকালীন বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে সামাজিক সুরক্ষা। বরাদ্দ বাড়ছে 1000 কোটি টাকা, পর্যাপ্ত নয় বলছেন বিশেষজ্ঞরা। মহামারীতে পদ্মা সেতুর কাজের গতি কমেছে 50%। সড়ক ও রেলওয়ে স্ল্যাব বসানোই এখন বড় চ্যালেঞ্জ। ইন্ডিয়া চীন উত্তেজনা তুঙ্গে, কমান্ডারদের নিয়ে ভারতীয় সেনা প্রধানের জরুরি বৈঠক। মধ্যস্থতা করতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। এবার ভার্চুয়াল আড্ডায় অবসর রহস্য ঘোষণা করলেন মাশরাফি। জানালেন ক্রিকেটারদের আন্দোলন নিয়ে আক্ষেপের কথা। দর্শক, এই ছিল বিরোধী সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।